দেখো ইউজ কেস মানে ইনপুট কেস বলে এটাকে, বুঝছো? প্রোগ্রামিংয়ে কেস বলে। তোমরা প্রোগ্রামিং কন্টেস্টে যাচ্ছ না ধীরে ধীরে, তো এই শব্দগুলোর সাথে তোমরা পরিচিত হবা। মানে কতগুলো পসিবিলিটি আছে, প্রোগ্রামাররা কীভাবে চিন্তা করে সেটা হচ্ছে যে তারা পসিবিলিটি জাজ করে। হ্যাঁ, তো পসিবিলিটি তোমাকে জাজ করতে হবে। তুমি যে একটা প্রোগ্রাম টেস্ট করবা, তো প্রোগ্রামটা মিলে গেল কিনা, তুমি সরাসরি তো বলতে পারো এ ইজ লার্জেস্ট, বি ইজ লার্জেস্ট, তুমি দেখতে পাচ্ছ এবিসিডি মান। এই জন্য একটা প্রোগ্রামার যখন ছোট্ট একটা প্রোগ্রাম তৈরি করার ডিসিশন নেই, তাহলে সেটা পসিবিলিটি জাজ করে। ইনপুট দিলে আমরা পরবর্তীতে সঠিক অ্যান্সার দিই না, যদি ব্যাপারটা হুট করে মিলানোর দরকার নেই। তো দেখো, তুমি এইভাবে ইনপুট দিতে পারো, তোমার প্রোডাক্টটা, তোমার সফটওয়্যারটা তুমি কি একা ব্যবহার করবা, অন্য মানুষ ব্যবহার করবা। এই জন্য প্রোগ্রামারদের লজিকভাবে কাজ করে। তারা প্রথমে একটা প্রোগ্রাম তৈরি করার সময় কেসগুলোকে স্টাডি করে নেয়, যে একটা আসলে আমাকে বলছে লার্জেস্ট নাম্বার বের করতে, 3টা নাম্বারের মধ্যে। তো 3টা লার্জেস্ট নাম্বার বের করলো, তাহলে আমি তো দেখতেই পাচ্ছি 1, 2, 3-এর মধ্যে 3 বড়। তো সবসময় একটা ইউজার যে প্রথমের নাম্বারটাই বড় দেবে তা কিন্তু না, প্রথমেরটা ছোট দিতে পারে, তবে লাস্টেরটা বড় দিতে পারে, মিডলটা বড় দিতে, বহু ঘটনা ঘটতে পারে। সো দিস আর দ্য কেস, এইভাবে ইনপুট দিতে পারে, এভাবে দিতে পারে, এভাবে দিতে পারে, এভাবে দিতে পারে। কোনটা বড় থাকবে তুমি জানো না, ঠিক আছে? তারপরে আমরা বাই ইউজিং হিউম্যান ব্রেইন আমি বুঝতে পারতেছি যে এ বড়, এখানে বি বড়, ওখানে সি বড়, ওখানে সি বড়। কিন্তু কম্পিউটার কীভাবে মনে রাখবে? তো কম্পিউটার কিন্তু কম্পেয়ার না করে মনে রাখতে পারবে না, কারণ তার কিন্তু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন নাই যে সে ভিজুয়ালি দেখে বলতে পারে। আমরা যে এই যে দেখে বলতে পারতেছি, এটা কিন্তু 3টা স্টেপ অতিক্রম করেছে অলরেডি। হিউম্যান ব্রেইন 3টা স্টেপ অতিক্রম করেছে। তাকানোটা হচ্ছে ইনপুট, তারপরে হচ্ছে কি তুমি যে এ বি সি 3টা বল দেখেছো, সিটাও যে বড়, এইটা কিন্তু অলরেডি প্রসেস হয়েছে তোমার ব্রেনের মধ্যে, তারপরে তুমি আউটপুট দিচ্ছ। এই যে হিউম্যানস মানে ব্রেইন অনেক পাওয়ারফুল থাকার কারণে এইটা যে ইনপুট প্রসেস আউটপুট হয়ে গেছে তুমি কিন্তু বুঝতে পারছো না, ইভেন এটা তোমার মধ্যেও হয়েছে। তো কম্পিউটার সিস্টেমের মধ্যেও একই কাজটা তোমার করতে হবে, কিন্তু হিউম্যান ব্রেনের সুবিধাটা হচ্ছে তুমি অ্যাট এ টাইম নাম্বার অফ ভ্যালুজ মনে রাখতে পারবো, কিন্তু কম্পিউটার সিস্টেম মনে রাখতে পারবে না, মনে না রাখালে মনে রাখতে পারবে না, ঠিক আছে? যেমন তুমি এক ঝলক মনে রাখতে পারবা সি সি বি এ বলো, এই বারবার বলতে পারবা সি সি বি এ বলো, কিন্তু কম্পিউটার মনে রাখতে পারবে না। তো এই জন্য তোমার আমার সিস্টেম হচ্ছে যে ভেরিয়েবল আনলিমিটেড, যতক্ষণ পর্যন্ত তোমার ক্যাপাসিটিতে কুলায়। আর কম্পিউটার সিস্টেম হচ্ছে তুমি যে কয়টা ভেরিয়েবল ডিফাইন করবা ওর মধ্যেই সে কাজ করবে, ওর বাইরে কাজ করবে না। তো 3টা ভেরিয়েবলের মধ্যে লার্জেস্ট ভেরিয়েবল আমরা বের করতে পারি, 3টা ভেরিয়েবলের মধ্যে স্মলেস্ট ভেরিয়েবলটা আমরা বের করতে পারি। এটাই ক্লাসে করছিলাম। তো এরপরে আমি বলছিলাম ল্যাবে আমরা এই কাজটা করতে পারিনি, সময় স্বল্পতার জন্য আমরা এটা স্টপ করে দিচ্ছি, বাসায় প্র্যাকটিস করতে বলছিলাম আর কি। তো এখন আমরা চেয়েছিলাম যে আমি 3টা 4টা না, ইউজার যা চাইবে, ইউজার এমনও হতে পারে 100টি ভেরিয়েবলের মধ্যে স্মলেস্ট নাম্বার এবং লার্জেস্ট নাম্বার বের করতে চাইতে পারে। তা আমি জানি না যে কয়টার মধ্যে, তাহলে এরকম একটা ডাইনামিক ইনভারনমেন্টে আমি কীভাবে কাজ করব, এটা হচ্ছে মূল কাহিনী ছিল, ঠিক আছে? প্রোগ্রামগুলো তোমাদেরকে যে জানতে চাই, এটা বলার কারণ হচ্ছে যে তোমাকে কোনগুলো তো এক্সপ্লেন করতে হবে টুডে টুমরো। যে ফার্স্ট সেমিস্টারে এসপিএল এক্সামে এক্সপ্লেন করতে হবে না, বাট ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, তারপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2, 3, 4 লেভেলে আর কি। যদিও বা সাবজেক্টগুলোর নাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2, 3, 4 হবে না, বাট লেভেল, এই ধরনের লেভেলে তো তোমাকে কোড এক্সপ্লেন করতে হবে। তো অভ্যাসটা এখন থেকেই শুরু করা দরকার, যে তুমি কীভাবে এক্সপ্লেন করবা, নাহলে কিন্তু পরিস্থিতিটা খুব কষ্টদায়ক হবে আর কি। আচ্ছা, ধরো তুমি এরকম একটা ইনপুট নিয়েছো, ঠিক আছে? একদম যারা পেরেছ তারা তো পেরেই গেছো, যারা পারোনি মানে অ্যারে বেসিকে স্টিল প্রবলেম রয়েছে, তাদের কিন্তু এগুলো বোনাস ক্লাস, যে একটু দেখে নাও, কারণ আমি আরেকটা টপিক্সে গেলেই তো আটকে গেলাম, ঠিক আছে? একটু দেখো, অ্যাকচুয়ালি এটাই তো অ্যারে, তাই না? সে জিরো ইন্ডেক্স, প্রত্যেক দিন নতুন স্টুডেন্ট আসতেছে, এটা কিন্তু একটু ভয়াবহ ব্যাপার, কিন্তু তোমাদেরকে অনেক ব্যাক স্টাডি করতে হবে। 3, 4 যদি অ্যারের
ইন্ডেক্স 0 থেকে 4 পর্যন্ত থাকে তাহলে অ্যারেটা কত ডিজিটের অ্যারে বলো দেখি লেন্থ হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য 5 ওকে দ্যাট মিন্স a অফ 5 এই ঘটনাটা ঘটলো তো এখন ঘটনাটা যে তুমি যখন ইনপুট দিয়েছো তুমি 2 5 6 9 0 1 কোথায় কি বড় দিয়েছে ছোট দিয়েছো তা তো ঠিক ঠিক নেই হ্যাঁ তুমি ডাবল সংখ্যা দিতে পারো দিস ইজ দ্য ইন্টিজার নাম্বার ওকে সেটা কি নাম্বার ইন্টিজার সো অ্যারেটা কি টাইপের অ্যারে ইন্টিজার টাইপের অ্যারে সো ইন্টিজারের সর্বোচ্চ লেন্থ তুমি ব্যবহার করতে পারবা +32 অ্যাপ্রক্সিমেটলি +32,000 অ্যাপ্রক্সিমেটলি -32,000 এই রেঞ্জের মধ্যে তুমি ভ্যালু ব্যবহার করতে পারবা বুঝতে পেরেছো বাট যদি 4 বিটের কম্পিউটার হয় তাহলে এর ডবল ব্যবহার করতে পারবা মানে -64,000 অ্যাপ্রক্সিমেটলি +64,000 অ্যাপ্রক্সিমেটলি এই রেঞ্জটা ডিপেন্ড করে হোয়াট কাইন্ড অফ অপারেটিং সিস্টেম ইউ আর ইউজিং তোমার প্রসেসর অপারেটিং সিস্টেমের যে কত বিট এর অপারেটিং সিস্টেম সেটার উপর ডিপেন্ড করে ঠিক আছে বাট মিনিমাম ইজ 32,000 বর্তমান যুগে তো 32,000 অ্যাপ্রক্সিমেটলি মানে আমি কারেক্ট ফিগার মুখস্থ করি না আমি মুখস্থ করতেও বলি না কারণ এটা কোড করলে বের করে দেওয়া যায় হ্যাঁ কত কত বিট মানে কয়টা ঘর হলে 32,000 ধরো 32,000 লেখো 1 2 3 4 5 মানে তুমি বলছো কত বিটের কম্পিউটার অপারেটিং সিস্টেম 32 বিট 32,000 হয় 32 বিটের 64 বিটের হলে 64 বিটের ঠিক আছে ওকে এটা সোর্স কোড আছে তোমার কম্পিউটার কি ধরনের উইন্ডোজ আছে এটা তুমি একটা সিতে একটা কোড লিখলেই তা ম্যাক্সিমাম ভ্যালু অফ ইন্টিজার নাম্বার তোমাকে সি কম্পাইলার বলে দেবে হ্যাঁ তো বলে বুঝতে পারবো আচ্ছা দিস কাইন্ড অফ অপারেটিং সিস্টেম ইউ আর ইউজিং ওকে ভালো সমস্যা নেই চলতে থাকবে আচ্ছা দেখো 0 থেকে 4 ওকে 0 থেকে 4 এটা তো ভালো নামাজের সময় যখন বাজে যখন হাত দিয়ে বন্ধ করা যায় না তখন কি ঘটনা ঘটে যেতে জানো আমার তোমাদের এক বড় ভাই খুব চালাক বুঝছো আমি নামাজে দাঁড়াইছি আমারটা যে জোরে বাজতেছে তো আমি এখন একবার এরকম করে বন্ধ করার চেষ্টা করছি বন্ধ হচ্ছে না তো সবাই তো খুব বিরক্ত একটু পর দেখি আমার পকেটে মোবাইল নেই ও মোবাইল রেখে চলে গেছে ওই যে গোল টেবিলগুলোতে বসতেছিল ও বুঝতে পেরেছে যে আমি খুব অকওয়ার্ড ফিল করতেছি আর কি তা আমার ইজ্জত বাঁচানোর জন্য আস্তে করে পকেটে মোবাইল রেখে চলে গেছে ভালো কাজ করছে কিন্তু পরে আমি চিন্তা করলাম যে না এটার মাথায় তো বুদ্ধি আছে ওই যে 10 তলায় রাউন্ড টেবিল আচ্ছা দেখো 0 থেকে 4 হ্যাঁ 0 থেকে 4 তার মানে এটা কিন্তু ইন্ডেক্স ক্লিয়ার তুমি যখন এটা এক্সপ্লেইন করবা তখন তুমি কীভাবে এক্সপ্লেইন করবা তুমি এক্সপ্লেইন করবা যে to solve this problem I have declared an array integer array of 5 digit simple statement তারপরে কি হচ্ছে using a loop I fill up that array using a loop I fill up that array তো using a কি loop এটা বলা দরকার নেই যে for loop while loop এই একটা loop তৈরি করেছে সিম্পল বিষয় void main এই প্রবলেমটা সলভ করতে গেলে তোমাকে কি করতে হবে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে integer a of 5 আর একটা ভেরিয়েবল লাগবে যে কিনা এই লুপটাকে পরিচালনা করবে ভিজিট করবে এখানে যেটা হচ্ছে এই যে i = 0 i = 1 i = 2 i = 3 i = 4 এটা হচ্ছে বুঝতে পারছো এটাই হচ্ছে আর তুমি তো কোনো সার্চ করতেছো না এখানে ওই প্রোগ্রামটি মূলত কঠিন ছিল যেটাই সবাই পেরেছে এটাই বুঝলাম না ওই যে ফাইন্ড দ্য পজিশন অফ দ্যাট অ্যারে এটাই তো ঝামেলা ছিল বুদ্ধি করে বের করতে হতো যে পজিশনটা কোথায় বাট এটা দেখো সিম্পলি এটা হয়ে গেল তারপরে ম্যাক্সিমামটা আর মিনিমামটা রিকোয়ারমেন্ট ছিল কি রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্ড মিনিমাম ভ্যালু ফ্রম দ্যাট গিভেন অ্যারে গিভেন অ্যারে মানে হচ্ছে যে তুমি অ্যারেটাকে দিয়েছো তো তুমি দিয়েছো মানে তোমাকে ইনপুট দিতে হচ্ছে দিস ইজ দ্য কোয়েশ্চেন প্যাটার্ন তাহলে মিনিমামটা ম্যাক্সিমামটা জানতে হবে মানে মনে রাখতে হবে সো কম্পিউটার সিস্টেমে মেমোরি সিস্টেম বললাম মনে রাখতে গেলে তোমার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে একটা কথা তাহলে হচ্ছে একটা হচ্ছে ম্যাক্সিমাম এটা হচ্ছে
মিনিমাম। ওকে, এই দুটা তুমি নিয়ে নিলা। সো এইটাই হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস। ওকে, এখন দেখো ইজিলি তুমি এই কাজটা করতে পারো ফর i = 0, কারণ তুমি জানো যে তুমি যখন একটা অ্যারে নিয়েছো, অ্যারেটা এরকম আছে, অ্যারেটা এরকম আছে, ঠিক আছে, ব্ল্যাঙ্ক। তো কত পর্যন্ত যাবা? i <5, মানে 4 পর্যন্ত যাবা, i++, ঠিক আছে, এই পর্যন্ত যাবা। দিস ইজ ইউর টার্গেট। তোমাদেরকে ল্যাবে দেখেছি আমি এই অ্যালাইনমেন্ট মেনটেন না করতে। এটার জন্য হচ্ছে তোমরা নিজেদের প্রবলেম সলভ করতে পারবে না। এক্সামে যদি একটু বড় কোশ্চেন আসে তাহলে কিন্তু সেই এরর তোমাকে নিজে ধরতে পারবে না। ব্র্যাকেট ইস্যুস, এইটা এখানে স্টার্ট করবা, ট্যাব দিবা, এটা স্টার্ট করবা, ফরের আন্ডারে এটুকু ফরের আন্ডারে ট্যাবে লিখবা, ঠিক আছে। তারপরে দেখো স্ক্যানএফ। আমি সবাই জানি যে স্ক্যানএফ ইজ এ ফাংশন %d অ্যাড্রেস অপারেটর a of i। যেহেতু এটা একটাই লাইন, ব্র্যাকেট দরকার ছিল না, কিন্তু ক্লিয়ার দিয়ে ফেলেছি যখন থাকবে। এখন দেখো এই অ্যারেটা তো ফিল আপ অবস্থা আছে। এখন তুমি এন্ট্রি করেছো এরকম 6 7 77 0 99 এবং এন্ট্রি করেছো, তাহলে মিনিমাম ভ্যালুটা আছে 3 পজিশন, ম্যাক্সিমাম ভ্যালুটা আছে 4 পজিশন। এটা তো তুমি জানো, কিন্তু কম্পিউটার তো জানে না। এই প্রোগ্রামটা এইখানে দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখতে পাচ্ছ, দেখা যায়? ওকে, এখন দেখো তোমাকে যে কাজটা করতে হবে, আবার লুপটাকে চালাতে হবে ফর i = 0। এটা কিন্তু তুমি ইনপুট দিয়ে ফেলেছো, কম্পিউটারের মধ্যে আছে। তুমি যতবার স্ক্যানে একবার তোমার কাছে কিবোর্ড থেকে ইনপুট নেবে, যেহেতু এটা ফরের আন্ডারে আছে, ফর যতবার ঘুরবে তোমার স্ক্যানে ফাংশনটা ততবার কাজ করবে। সো এটা খুব ইজি, এটা কিন্তু অলরেডি তোমার বোঝা শেষ। তোমরা কি জানো যে এই a of i দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছে? প্রথমবার এটা কি রিপ্রেজেন্ট করতেছে, মানে i কেন দিলাম? ঘরগুলো, হ্যাঁ ঘরগুলো। আর তুমি যদি এই ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে ওই ভ্যালুর লোকেশনের নাম হচ্ছে a of 0। ওকে, তুমি যদি বলো x = a of 0, তাহলে এই 6 কোথায় যাবে? x এর কাছে যাবে। তো দ্যাট মিনস এখানে যদি তুমি বলো i, আর উপরে যদি বলো i = 0, তাহলে এখানে কি আছে জানো? a of 0। সো a of 0 তে কি আছে? 6, x এর মান হবে 6। দিস ইজ দ্য ওয়ে। তো দ্যাট মিনস হচ্ছে কি, যেহেতু লুপের মধ্যে আছে i এর মান পরিবর্তনশীল, এই যে প্লাস মানে কি 0 1 2 3 4 5, এই সাইক্লোজিতেই সে অ্যারেটা ফিল আপ হয়ে যাবে। i = 0, i <5, i++, ঠিক আছে। এখন ঘটনাটা তোমাকে এর মধ্যে ঘটাতে হবে, কারণ তুমি এই অ্যারেটা রিড করতে শুরু করেছো পুনরায়। এখন এই অ্যারেটা এই অবস্থায় আছে, 6 7 77 এই অবস্থায় আছে। এখন তুমি তো জানো না যে এই প্রোগ্রামটা রান করবে, সে কি আগে থেকে জানে যে তার ইউজার কোথায় ভ্যালুটা ইনপুট দিবে? বড়টা ছোটটা জানে না। এই জন্য তোমরা মূল ইয়েটা হচ্ছে, লজিকটা হচ্ছে যে তুমি ধরে নিবা ম্যাক্স = a of 0, মানে 0 পজিশনে যে আছে সেই ম্যাক্স, কিন্তু এটা ফর লুপের ভিতরে না। তাহলে কি করতে হবে? ফর লুপের বাইরে। দ্যাট মিনস ম্যাক্স = a of 0 সেমিকোলন, মিনিমাম = a of 0। শোনো, স্পেস মিনিমাইজ করার জন্য পাশাপাশি লেখা যায়। ওকে, আমি জাস্ট এভাবে লিখলাম, এভাবে লেখা যাবে। এখানে সেমিকোলন দিয়ে দিবা। সেমিকোলন মানেই হচ্ছে কম্পাইলার বুঝবে যেটা এন্ড অফ দ্য স্টেটমেন্ট। সো একটা স্টেটমেন্ট ওখানে শেষ হয়েছে, একই লাইনে 3-4টা সেমিকোলন থাকতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। জাস্ট আমি স্পেস মিনিমাইজ করেছি, নিচে লেখা যেত। ওকে, তাহলে এটা আমি ধরে নিলাম। ধরে নেবার পরে ফর আমি এখন ভিজিটে যাব, i = 0, i <5, i++, ঠিক আছে। এখানে গেলাম, ঠিক আছে। এখানে যাওয়ার পরে কি হচ্ছে দেখো, আমি এখন প্রথম লোকেশনে আছি। ওকে, তো আমি ধরে নিলাম আমি আমার চেয়ে ছোট না বড়? ধরো ছোট। যদি ছোট হয় তাহলে আমি বললাম যে ম্যাক্স = a of 0, a of i বলতে পারি।
যদি মনে করি যে আমি নিজের সাথে নিজেই কম্পেয়ার করতেছি, ওটা তো ধরি, ওই যে আমরা ছোটোবেলা অঙ্ক করছি না, ধরি এক্সের মান 5, ওয়াইয়ের মান 5, এরকম ধরি। অ্যাকচুয়ালি তোমার আর একটা মাথার মধ্যে রাখার দরকার নেই, জি অফ জিরোতে তো আমিই ছিলাম, ঠিক আছে। এটা একটু অ্যাডভান্স লেভেল আছে পরে ঘর থেকে কম্পেয়ার করা, বাট ওখানে আমি যাচ্ছি না, দরকার নেই, ঠিক আছে। তো যেটা হচ্ছে ম্যাক্স ইকুয়াল টু ই অফ জিরো, আমি নিজের সাথে কম্পেয়ার করে দেখেছি যে আমি ছোটো অথবা ছোটো না, তাহলে অপরিবর্তিত থাকবে। দেখো যদি আমি বলি আমি ম্যাক্স এ অফ জিরো হচ্ছে ছোটো না বড়, কি হবে? আমি এটা হচ্ছে ছোটো না, এটা হচ্ছে বড় না, ক্লিয়ার? তাহলে ওটাই থাকবে, থাকলে অসুবিধা আছে? অসুবিধা নাই। তো তারপরে কি হলো, আই প্লাস প্লাস হয়ে গেল, আই প্লাস প্লাস হয়ে, দেখো এটা একটা অসুবিধা আছে, প্রোগ্রাম চিন্তা করবা তখন, এখন এই বয়সে না, মানে এই স্পেলের বয়সে এসে ওই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম গবেষণা করার দরকার নেই, বা দেখলা কম্পিউটার কাজ করছে, তোমার তার কষ্ট হয়, ও একটু বেশি কাজ করতে সমস্যা নেই। এরপরে আই প্লাস প্লাস হয়ে হলো এ অফ 1, তাহলে এ অফ 1 লোকেশনে কে আছে বলো দেখি? এ অফ 1 লোকেশনে আছে 7। তাহলে আমি বলবো ম্যাক্সকে বললাম যে আমি তার চেয়ে ছোটো না বড়, সে বললো ছোটো না, সো ম্যাক্সের মান ছোটো, সো ম্যাক্সের মান পরিবর্তন হয়ে গেল। আর মিনিমাম বললো যে না আমি তো ছোটোই, তাহলে সে আগেরটাই রয়ে গেল। তাহলে একবার ঘুরলে যে ঘটনাটা ঘটে, দেখো প্রথমবার এই প্রোগ্রামটাকে ঘুরতে দাও, প্রথমবার হচ্ছে আয়ের মান 0, মানে যখন আয়ের মান 0 তখন ম্যাক্সের মান কত বলতে পারো? 6, মিনের মানও 6, ওকে। আমি লজিককে বললাম ইফ যদি ম্যাক্স গ্রেটার দেন ম্যাক্স লেস দেন এ অফ আই হয়, মানে কি আয়ের মান কত? 0, তাহলে ম্যাক্স লেস দেন এ অফ আই হয়, মানে কি আমি কম্পেয়ার করার চেষ্টা করছি ম্যাক্স ছোটো কিনা, ছোটো হলে তো জিনিসটা খারাপ, ছোটো না। তাহলে যদি ট্রু হয় তাহলে আমি বলবো ম্যাক্স ইকুয়াল টু এ অফ আই, বলতে পারবো না? বলতে পারবো কিনা? তুমি তো প্রবলেম সলভ করেছো, এবার হবে কিনা? হওয়া তো উচিত। কারণ আমি এ অফ আইকে বলছি আমি ম্যাক্স, আমার কাছে আছে হচ্ছে 6, আমি বলেছি 6 হচ্ছে ছোটো কিনা। যদি ছোটো হয় তাহলে আমি যদি ছোটো হই তাহলে তো আমার আসলে থাকার যোগ্যতা নাই, তাহলে আমি কি করছি, আমার মান পরিবর্তন করে নিতে গেছি, ঠিক আছে, ওকে। একইভাবে যদি আমি করি ইফ মিনিমাম গ্রেটার দেন এ অফ আই, এই কথাটা বলি, তার মানে কি আমার আর মিনিমাম থাকা উচিত না, ক্লিয়ার? যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এটা হওয়া উচিত কিনা বলো? হওয়া উচিত, কারণ ম্যাক্স এখন আমি নিজে বড় দাবি করছিলাম, কিন্তু আমি এ অফ আইয়ের চেয়ে ছোটো হয়ে গেছি, কন্ডিশনটা ট্রু হয়ে গেছে, কন্ডিশনটা ট্রু হয়ে গেলে আমি নিজেকে পরিবর্তন করে ফেলছি, আমি তার কাছে চলে গেছি। ঠিক একইভাবে আমি মিন বলছি যে আমি এ অফ আইয়ের চেয়ে বড় কিনা, বড় হয়ে গেছে মানে কি, এটা কন্ডিশনটা ট্রু হয়ে গেছে মানে কি আমি আর আসলে ছোটো না, ওর চেয়ে বড়, তাহলে তখন আমি বলতে পারি মিন ইকুয়াল টু এ অফ আই। এই কথাটা যদি বলি তাহলে কি দোষ হয়ে যাবে বলো? তো এরপরে দেখো প্রথম যখন আয়ের মান 0 ছিল আসলে কোনো পরিবর্তন হয়নি, কারণ এটাও ট্রু হয়নি, এটাও ট্রু হয়নি, মানে যা তাই রয়ে গেছে, ট্রু হয়েছে। এই দেখো ম্যাক্সের মান কত? 6, মিনিমাম মান 6, এ অফ 0 মান কত? 6, তাহলে এটাও ছোট না এটাও বড় না, দুটা কন্ডিশনই ফলস, সো এই জন্য কোনো পরিবর্তন হয়নি প্রোগ্রামে, ওকে। তাহলে আমরা এখানে লিখলাম ইফ ম্যাক্স লেস দেন এ অফ আই। শোনো তোমাদের যাদের বোঝনি বা তাদের কিন্তু এটা একটা চান্স, আজকে একটু বুঝে নাও কীভাবে কোডগুলো কাজ করে, ঠিক আছে? আমি এক লাইনে লিখলাম, ক্লিয়ার? ইফ মিন ওকে, এখন আয়ের মান কী হবে বলো? প্লাস প্লাস হবে না? ওকে, প্লাস প্লাস হয়ে এখান থেকে কোথায় যাই আমরা জানি, এখান থেকে এই লোকেশনে যায় প্লাস প্লাস, তাহলে আয়ের মান হয়ে গেল 1। ওকে, এখন এইদিকে এক্সপ্লেনেশনে আসো।
এই বোর্ড এক্সপ্লেনেশনে আসো। আয়ের মান কত হলো 1, ম্যাক্স আর মিনের মান কিন্তু পরিবর্তন হয়নি। ওকে, এখন আসো ম্যাক্সের মান কত 6, লেস দ্যান এ অফ 1, এ অফ 1 এর মান কি বলো দেখি 7, কন্ডিশন ট্রু না ফলস? 6 লেস দ্যান এ অফ 1, কন্ডিশন ট্রু না ফলস? ট্রু। সো ঘটনা ঘটে যাবে ম্যাক্স ইকুয়াল টু এ অফ 1 ঘটবে, তাহলে ম্যাক্সের মান কত হলো 7। এবার বুঝতে পেরেছ কিছু একটা হচ্ছে। একইভাবে মিনের মান কত, আগে ছিল 6 গ্রেটার দেন এ অফ 5, এ অফ 5 এর মান কি 7, কন্ডিশন ফলস। সো এটা পরিবর্তন হচ্ছে না। ওকে, তাহলে মিন রয়ে যাচ্ছে কত 6, একটা পরিবর্তন কিন্তু হয়ে গেছে অলরেডি। ওকে, এরপরে এখানে আসবে, এখান থেকে আই প্লাস প্লাসে আয়ের মান হবে কত 2। ওকে, দেখো ওইদিকে দেখো, আয়ের মান 2, ম্যাক্সের মান আমাদের কত আছে 7, মিনের মান 6 আছে। ওকে, এখন এ অফ 2 এদিকে তাকাও, ইফ ম্যাক্সের মান কত এখন 7 লেস দেন এ অফ 2, এ অফ 2 তে কি আছে 77, কন্ডিশন ট্রু না ফলস? ট্রু। সো ধামাকা এখানে কি হবে, ম্যাক্সের মান 77 হয়ে যাবে। আর মিনের মান কি আছে 6 গ্রেটার দেন এ অফ 2, এটা তো একদম ডাহা মিথ্যা কথা, ঠিক আছে, এটা পরিবর্তন হবে না। তাহলে মিন কত হয়ে যাবে 6 হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল 77, এখানে 6। ওকে, কার্যার এখানে চলে আসলো, কারণ এটা এক্সিকিউট হয়ে লাস্ট অফ দ্য লাইন এটা ফরের। ওকে, এখান থেকে চলে যাবে কোথায় আই প্লাস প্লাস, আয়ের মান কত হবে, আয়ের মান হবে 3। ওকে, সো আই ইকুয়াল টু 3। এখন আসো, এইটা তো আমার এই অবস্থানে আছে, তাহলে ম্যাক্সের মান কত 77, লেস দেন এ অফ 3 তে কি আছে 0, কন্ডিশন ইজ ফলস। সো কোনো পরিবর্তন আসলো না, ম্যাক্স 77ই রয়ে গেল। ওকে, এরপর আসো মিন, এখানে আছে 6 গ্রেটার দেন এ অফ 2, এ অফ 3 তে কি আছে 0, কন্ডিশন কিন্তু ট্রু, কারণ 6 0 চেয়ে বড়, 6 ইজ গ্রেটার দেন 0, সো কন্ডিশন ট্রু। তাহলে মিনের মান পরিবর্তন হয় কত হবে বলো, মিনের মান পরিবর্তন হয় 0 হয়ে যাবে। ওকে, মান পরিবর্তন হয়ে গেছে একটা, তাহলে এখানে হয়ে গেল 0, এই পরিবর্তন। এখন আয়ের মান প্লাস প্লাসে কত হলো 4। ওকে, সো আয়ের মান 4, এদিকে তাকাও, এখন এই অবস্থানে আছে, ম্যাক্স কত 77, লেস দেন এ অফ 4 99, কন্ডিশন ট্রু না ফলস? ট্রু। 77 ইজ লেস দেন 99, কন্ডিশন ট্রু। সো এখানে ধামাকা পরিবর্তন হবে, ম্যাক্সের মান হয়ে যাবে 99। ওকে, ওকে, এখন আসো ইফ মিনিমাম মান কত এখন 0 গ্রেটার দেন এ অফ 4, কন্ডিশন ট্রু না ফলস? একদম ফলস। তাহলে মিনের মান এতে পরিবর্তন হলো না, ফলস হলে তো এই লাইনটা এক্সিকিউট হবে না, ট্রু হলে হবে। তাহলে মিনের মান 0 রয়ে গেল, তাহলে এখানে ম্যাক্সের মান কত আসলো 99, মিনের মান 0। এরপরে এখানে আসলো, এখান থেকে আই প্লাস প্লাসে আই মান কত হলো 5। ওকে, 5 লেস দেন 5, কন্ডিশন ট্রু না ফলস? ফলস। সো আর ভিতরে ঢুকলো না, সো ভিতরে না ঢুকে কাজের কোথায় গেল, এই ব্র্যাকেটের বাইরে গেল। ওকে ফাইন, এখানে গেল, এখানে এখন তোমার ডিসিশন মেকিংয়ের জায়গা, তুমি এখন ডিক্লারেশন দিবা। ওকে, তো এখানে কি ডিক্লার দিবা, এখান থেকে টেনে তুলি উপরে, প্রিন্টএফ ম্যাক্সিমাম ইকুয়াল টু %d \n ম্যাক্স। ওকে, এরপর প্রিন্টএফ মিনিমাম ইকুয়াল টু %d \n মিনিমাম। প্রোগ্রামটা এনে শেষ হয়ে যাবে, ইন্ট। ওকে, দেওয়া যাবে, দিতে পারো। হ্যাঁ, কী হলো? না আমি ওটা বুঝাইছি যে ওটা ইন্ডের ব্র্যাকেটটা, মানে এই ব্র্যাকেটটা যে ইন্ড অফ দ্য মেইন, এটা বোঝানোর জন্য আর কি, কারণ তুমি তো এখানে সিকোয়েন্স মিলাইতে পারবে না, বোর্ডে চলে গেছি না, এটা আর এটা হচ্ছে ওইটা। ওকে, এখন দেখো তুমি প্রোগ্রামটা বুঝে করেছো, কিন্তু কম্পিউটার অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, কম্পিউটারের মতো করে এক্সপ্লেনেশন করাটা জরুরি, ওইভাবে লার্ন করাটা জরুরি। ওইভাবে লার্ন করলে তুমি বড় প্রবলেম সমাধান করতে পারবে, ঠিক আছে? তোমার সামনে অনেক কমপ্লেক্স প্রবলেম আসবে, এবং এই প্রোগ্রামের মধ্যে কমপ্লেক্সিটি আছে,
টাইম কনজিউমিং কমপ্লেক্সিটি আছে, যেমন আমি নিজের সাথে কম্পেয়ার করেছি, দরকার নাই তো অ্যাকচুয়ালি, আমি পরেরটার সাথে কম্পেয়ার করতে পারতাম। তো এই আলোচনাগুলোতে আমরা স্কুলে আমি যাবো না, কারণ আমাদের এখন প্রথম উদ্দেশ্যটা হচ্ছে কম্পিউটারকে দিয়ে তুমি কাজ করতে পারছো কিনা, পারছো, এরপরে কোয়ালিটি অফ দ্য প্রোগ্রাম পরবর্তীতে চিন্তা করা যাবে। ক্লাসে সবাইকে নিতে হবে। প্রোগ্রামটা যখন আমি অ্যানালাইসিস করলাম, এই প্রোগ্রামের মধ্যে কী কী ছিল বলো তো? হাউ অ্যারে ওয়ার্কস অ্যান্ড হাউ লুপ ওয়ার্কস অন অ্যারে, এই দুটো ছাড়া কোনো কিন্তু আউটকাম নাই। একটা অ্যারে কীভাবে কাজ করে, একটা অ্যারের মধ্যে লুপ কীভাবে কাজ করে, এটা ছাড়া এখানে কোনোই আউটকাম নাই। তাহলে আরেকটু কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যারের মধ্যে কীভাবে কাজ করে, মানে আমি কীভাবে টেকিং করবো, এছাড়া তো আর কিছু নাই। তাহলে এই জাতীয় প্রবলেম আমাদের সলভ করতে পারা উচিত কিন্তু। পড়াশোনায় শেষ, ফাইনাল পরীক্ষা দিলেই হয়, আর নাই। আমি তো মানে অন্য সেকশনের উপরে ফেরাপ, মানে রেকর্ডিং অফ করো, পজ করো, যখনই দেখবা যে আমি বেলাইনের কথা বলছি এটা পজ করে দেবা, বুঝতে পারছো? লাইন বেলাইন তোমাদের এখন বুঝতে হবে। হ্যাঁ, রেকর্ড। আচ্ছা দেখো, সাধারণত একটা জিনিস চিন্তা করি, সাধারণত আমরা কিভাবে ভ্যালু দেই ফর এক্স ইকুয়াল টু, এরকম যদি একটা ইন্টারফেস থাকতো তোমার কাছে, বক্স, ধরো এরকম একটা ইন্টারফেস আছে, তুমি এখানে একটা বাটন আছে অ্যাড সাবস্ট্রাক্টেড মাল্টিপ্লিকেশন, ওকে, এরকম বাটন সিস্টেম, ওকে। তুমি তোমার মোবাইলের যে ক্যালকুলেটরটা ওপেন হয় এটা দেখতে কেমন, এরকম না? সো লাইক এ বাটন। সো তুমি মাউস দিয়ে ক্লিক করতে পারো কিংবা টাচে ক্লিক করতে পারো। সো দিট ইজ কল GUI, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ওকে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন এই কনসোল মোড থেকে গ্রাফিক্যাল মোডে গেল, প্রথম সবচেয়ে বেশি অবদান রেখেছে এই ফাংশন প্রোগ্রামিং, মানে ইউজার ডিফারেন্ট ফাংশন। এটাকে বলে মডিউলার প্রোগ্রামিং, মানে কাজগুলোকে আলাদা আলাদা ভাগে রাখা। এই যখন আমি অ্যাডে ক্লিক করব তখন অ্যাডের কোডটুকু রান হবে, যখন আমি সাবট্রাকশনে ক্লিক করব তখন সাবট্রাকশনের কোডটুকু রান হবে, বাদ বাকি কোড রান হবে না, ক্লিয়ার? এবং আমি মাল্টিপ্লিকেশনে ক্লিক করব তখন মাল্টিপ্লিকেশনে কোড রান হবে। এইটা কি, এই বক্সটা, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ভেরিয়েবল, এটা ভেরিয়েবল 1, এটা ভেরিয়েবল 2। এই যে তোমরা যে দেখতে পাও ফেসবুকে লগ ইন অ্যান্ড ইউজার নেম পাসওয়ার্ড লেখো, তাই না? অ্যাকচুয়ালি দুটো টেক্সট বক্স কি ভেরিয়েবল, দুটো স্ট্রিং টাইপের ভেরিয়েবল। তুমি যখন লগ ইন বাটনে ক্লিক করো মাউস দিয়ে, অ্যাকচুয়ালি দ্যাট ইজ এ ফাংশন, ওর নিচে বাটনের নিচে একটা ফাংশন আছে, যে ফাংশনটা ওই কোডটাকে রান করায়। হ্যাঁ, আলটিমেটলি তোমাদের এই মডিউলার প্রোগ্রামিং থেকে, এই যে ছোটোবেলার ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদেরকে এই বড়োবেলার ল্যাঙ্গুয়েজে যাইতে হবে, মানে আপার ভার্সনে যাইতে হবে, এবং এটা যাওয়া ছাড়া কোনো রাস্তাও নাই। হ্যাঁ, তো সমস্যাটা হচ্ছে GUI, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আমরা তোমাদের সি প্রোগ্রামিং কিংবা জাভা প্রোগ্রামিং করাইতে পারতাম, বাট 25%-এর উপরে বেসিক ক্লিয়ার হয় না। এই জন্য সব ইউনিভার্সিটি এবং আমরাও একই কাজ করি, যে বেসিক প্রোগ্রামিংটা কনসোলে রাখি, তারপরে স্টুডেন্ট নেক্সট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আমরা গ্রাফিক্যাল ইন্টারফেসে কাজ করি, ঠিক আছে? ইভেন দা তোমাদের নেক্সট জাভাটাও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে হবে, আইদার তোমাদের ফলে হবে, তোমাদের পরের সেমিস্টার হবে, কিংবা তারপরেরটাতে পাবা, ঠিক আছে? যে কোনো একটা, হ্যাঁ, বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে পাবা আর কি, ঠিক আছে? তো এখন দেখো, এই যে জিনিসটা হচ্ছে মডিউলার, এটাকে আমি বোঝাতে চাই মডিউলার প্রোগ্রামিং, মডিউল করে করে রাখা। সো প্রোগ্রামে এখন আমরা কীভাবে করি, এইভাবে একটার পর একটা লাইন লিখে যাই, ক্লিয়ার? এটাকে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে স্ট্রাকচার, মানে একটা ফাইলের মধ্যে একের পরে একটা আমরা লাইন লিখে যাই। বাট সামনের দিনগুলোতে আমরা অ্যাডের জন্য একটা সি প্রোগ্রাম, সাবস্ট্রাকশনের জন্য একটা, মাল্টিপ্লিকেশনের জন্য একটা আলাদা আলাদা সি ফাইল করে সেই ফাইলগুলোকে এক জায়গায় নিয়ে এসে একটা মডিউলের আন্ডারে, মেনের আন্ডারে কাজ করাতে পারবো, ক্লিয়ার? অথবা একটা ফাইলের মধ্যে আলাদা আলাদা খণ্ড রেখে আমরা সেইগুলোকে কল করে করে কাজ করতে পারবো। সো এইটার বেনিফিটটা কি? এটা বেনিফিট হচ্ছে যখন বড় স্কেলে তুমি কোনো কাজ করবা, লার্জ স্কেলে কাজ করবা,
যে যেখানে তোমার সোর্স কোডের পরিমাণ 300 400 500 লাইন হবে সেই ক্ষেত্রে তোমার এই ম্যানেজমেন্টে ইজিয়ার হবে। ওকে, ফার্স্ট থিংস প্রথম দফাতে তোমার কাজটা ভালো হবে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে ফাংশন। ওকে, ফাংশন দুই রকম, দেখো ফাংশন হচ্ছে টু টাইপস। ফার্স্ট টাইপ হচ্ছে বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন ফাংশন। ওকে, আর সেকেন্ডটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ট ইন ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। এই তুমি খুবই অমনোযোগী, ঘটনা কি তোমার? কোনো সমস্যা হচ্ছে তোমার? তাহলে হলে আমাকে বলো, আর দেখতে না পেলে সামনে আসো, চেয়ার ফাঁকা আছে, আসবা। দেখো বিল্ট ইন ফাংশন একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। তো বিল্ট ইন ফাংশন কি? স্ক্যানএফ, প্রিন্টএফ, ওকে, বিল্ট ইন ফাংশন। ওকে, ইউজার ডিফাইন্ড ফাংশন মানে তুমি যেটা তৈরি করবা, ক্লিয়ার। বাট মেইন অলসো এ ইউজার ডিফাইন্ড ফাংশন, বাট you should not change the name of the main function. This is the limitation. And sir, main কিভাবে ইউজার ডিফাইন ফাংশন হলো? এটা তো আমি ডিফাইন করি নেই, ওটা বাধ্যতামূলক না। মেইনকে ডিফাইন করা এখনো তুমি শেখো নাই। অ্যাডভান্স লেভেলে তুমি তোমার মেইনের 12টা বাজায় দিতে পারবা। মানে ইউ ক্যান মডিফাই ইউর মেইন। অলরেডি আমরা মডিফাই করি, কেউ ইন্টিজার লেখে, কেউ ভয়েড লেখে মেইনের আগে। দ্যাট মিনস অলসো মডিফিকেশনের একটা চিহ্ন পাওয়া যাচ্ছে, কিন্তু অ্যাডভান্স লেভেলে মেইনের এই ব্যাকের প্যারামিটার ইউজ করে মেইনকে অন্য ফাইল থেকে ডাটা নিয়ে অনেক কিছু করা যাবে, ঠিক আছে। আপাতত মনে রাখবা, এটা হচ্ছে কমন একটা ট্রিক্স ভাইবা বোর্ডে তোমাকে ঠকানোর জন্য বলবে মেইন কী ধরনের ফাংশন, আর তুমি বলবে বিল্ট ইন ফাংশন। এটা বলা যাবে না, মেইন অলসো ইউজার ডিফাইন্ড ফাংশন। আমরা এখনো শিখি নেই, কিন্তু দ্য লিমিটেশন ইজ ইউ শুড নট চেঞ্জ দ্য নেম অফ দ্য মেইন ফাংশন। মানে মেইনের এই যে স্পেলিংটা MAIN এমনই থাকতে হবে। ওকে, এইটারে বড় হাত ছোটো হাত কিচ্ছু করতে পারবে না, বুঝতে পারছো? শুধু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে না, জাভাতেও তাই। মানে মেইন ইজ এ ফিক্সড। এখন আসো, এই মাত্র দুটা কথা মনে রাখবা, ফাংশন ইজ এ সাব প্রোগ্রাম অর সাব রুটিন। ফাংশন দুই রকম, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশনটা আমি অ্যাজ ইট ইজ ব্যবহার করতে পারবো, ইউজার ডিফাইন্ড ফাংশনটা আমি সোর্স কোড তৈরি করে নেব। দ্যাটস দ্য থিংস। এখন আসো, এই যে ইউজার ডিফাইন্ড ফাংশন, আমি একটা ইউজার ডিফাইন্ড ফাংশন করতে একটা প্রোগ্রাম করি। আগে প্রোগ্রামটা দেখো, তারপরে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ধরো অনেক আগে ইউজার ডিফাইন্ড ফাংশনে কিছু রুলস ছিল, ফর্মুলা ছিল, যেটা হচ্ছে প্রোগ্রামটা উপরে হবে না নিচে হবে। এখন আর এগুলো, এই যুগের এগুলো নাই। মানে প্রোগ্রাম নিচে লেখলেও কাজ করবে, উপরে লেখলেও কাজ করবে। আমার কথা বুঝতে পারছো? তো টার্বো C++ কিংবা এই ধরনের কিছু কম্পাইলার আছে, বিল্ট ইন ফাংশন উপরে প্রোটোটাইপ ডিক্লেয়ার করা লাগে। এই জন্য বইতে যখন পড়বা তখন অনেক কিছু থিওরি পাবা, বাট থিওরি ইজ ভেরি সিম্পল। এখনকার যুগে এডিটরে এগুলো আর নাই। আমার কথা বুঝতে পেরেছো? শুধু একটা জিনিসই আছে, মেইন আলাদা হবে, ইউজার ডিফাইন্ড ফাংশন আলাদা হবে। নিচে মনে চাইলে নিচে করবা, উপরে মনে চাইলে উপরে করবা, ঠিক আছে। তো দেখো ভয়েড মেইন, এটা হচ্ছে তোমার মেইন প্রোগ্রামটা। ওকে, সো সাব প্রোগ্রাম কেন বলে? দেখো দিস ইজ এ সাব প্রোগ্রাম। এটা একটা প্রোগ্রাম ওপেন উইথ দ্য কার্লি ব্রেসেস অ্যান্ড এন্ডিং উইথ এ ক্লোজিং কার্লি ব্রেসেস, ঠিক আছে। এটা একটা প্রোগ্রাম বডি। সাব প্রোগ্রাম এই জন্য বলে, আমি এখানে আরেকটা করলাম ভয়েড অ্যাড। সো দেখো দিস দ্য অ্যানাদার প্রোগ্রাম বডি। এই মেইনটা এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে। এতদিন তো এইভাবে কাজ করে আসতেছো, তাই না? তার নিচে দেখো আমি ঠিক মেইনের মতো করে একটা প্রোটোটাইপ ডিক্লেয়ার করলাম। দিস ইজ দ্য প্রোটোটাইপ ডিক্লারেশন। প্রোটোটাইপ মানে হচ্ছে, এখন এই যে ভয়েড মেইন লিখতা, ভয়েডের মানে বুঝাইনি, এখন ধীরে ধীরে বুঝাবো। অ্যাকচুয়ালি ফাংশন হচ্ছে ইউ শুড গিভ এ নেম, তোমার একটা নাম দিতে হবে। এটার নাম তুমি অ্যাড দাও, সাব দাও, রহিম দাও, করিম দাও, নো প্রবলেম। যে নাম দিবা তাকে সেই নামে ডাকবা। ওকে, এখন ফাংশনের স্টাইলটা হচ্ছে, ফাংশন মাস্ট হ্যাভ এ প্রোটোটাইপ। প্রোটোটাইপ মানে হচ্ছে সে কী ধরনের ভ্যালু রিটার্ন করে, অন্যকে কী ধরনের ভ্যালু দেয়। ভয়েড মানে হচ্ছে কিছু না, আমি কিছু দেবো না। ভয়েড ল্যান্ড মানে ফাঁকা, সে কাউকে কিছু দেয় না, সে নিজে রান করে নিজের কাছে রাখে, ঠিক আছে। এই মেইনটা কি কাউকে কিছু দেয়, সে কম্পাইল করে মনিটরে আউটপুট দেয়। বইতে ইন্টিজার মেইন লেখে, আমি ইন্টিজার মেইনের জন্য লিখি না। আমি সবসময় দেখবো বোর্ডে কোন দিন ইন্টিজার মেইন লিখছি, লিখি না।
এই ইন্টিজার মেইন তারপর সে সাপোর্ট করেন, এই ভয়েড মেইন সাপোর্ট করে না বলে আমি যে কোড ব্লকে কোড করাই। কারণ হচ্ছে আমি কম্পাইলারের মানে একটা তো বেসিক রিজন থাকতে হবে। তো এই যে রাইটারগুলো যে ইন্টিজার মেইন দিয়ে প্রোগ্রামগুলো শুরু করে নিটে রিটার্ন 0 লেখে, মানে এটা ইউজলেস কথা। কীরকম? এখানে লেখে ইন্টিজার মেইন, সো দিস প্রোটোটাইপ, মানে আমি ইন্টিজার টাইপের কোনো ভ্যালু কাউকে রিটার্ন করব। প্রথমে সে প্রমিস করেছে, কথা দিয়ে কাজ শুরু করেছে, নিচে এসে সরি বলে না, তাহলে কি জোকারি না? সো দিস জকিং থেকে বেরোয় আসছি, আমার কথা বুঝতে পারছো? ওয়ার্নিং দেয়, কোড রান করে, এই কোড ব্লক রান করে। শোনো, কোড ব্লক হচ্ছে বেবিদের এডিটর, বিলিভ ইট অর নট। তুমি জেনুইন টার্বোসির কম্পাইলারে হাত দিলে মাথা খারাপ হয়ে যাবে। ওই ল্যাবের টিচারের পক্ষে সম্ভব না এতগুলো স্টুডেন্টকে পড়ানো, ক্লিয়ার? এই জন্য ইউনিভার্সিটিতে আমরা কোড ব্লক ইউজ করি, বাট দিস ইজ নট এ প্রফেশনাল কম্পাইলার এডিটর। এটা টার্বোসির কম্পাইলারটাকে ব্যবহার করে। কোড ব্লক হচ্ছে একটা এডিটরের নাম, যেখানে বসে থেকে আমরা কোড লিখি, বাট কম্পাইলারের নাম কি? সি অর C++ কম্পাইলার স্ক্রিপ্ট, যেটা মূল ইঞ্জিন। ইঞ্জিনটাকে আমরা কোন প্ল্যাটফর্মে ইউজ করি? কোড ব্লক প্ল্যাটফর্মে ইউজ করি। দিস ইজ দ্য বেবি প্রোডাক্ট অ্যাকচুয়ালি। তুমি যখন অনেক অ্যাডভান্স হবে তখন বুঝতে পারবা যে সাইডাতে কেন করাইছে। এটা করাইছে এই জন্য আমার পক্ষে তোমাদের এতগুলো এরর ঠিক করা সম্ভব হবে না। এটা অনেক এররই দেয় না এবং অনেক নিয়মকানুন মেনটেন করে না। তার মধ্যে একটা বিল্ড ইন AI আছে, সে কাজ চালিয়ে নেয়। বুঝতে পারছো ঘটনাটা? তো এখন এই যে রিটার্ন 0, এটা ফলস বলি। এই 0 মানে হচ্ছে ফলস, মানে আমি রিটার্ন করব না। আবার উপরে বলেছি রিটার্ন করব, ঠিক আছে? তো প্রোগ্রাম রান করে, ওয়ার্নিং দিলে ওয়ার্নিং দেয়, ওয়ার্নিং দিয়ে রান করে। তো এখন আমি যদি এটা না বলি আমি রিটার্ন করব না, তাহলে এটা কি দরকার? আমি ভয়েড বলবো, মানে আমি প্রথমে বলেছি আমি কিছু রিটার্ন করব না। ওকে, তো এইটা মানে হচ্ছে আমি রিটার্ন করব না। তো এই অ্যাড আমার নাম, এইটা কি? এটা হচ্ছে প্যারামিটার। দিস ইজ কল প্যারামিটার। এটাকে কি বলে বলো তো? প্যারামিটার। প্যারামিটারের কী কাজ জানো? প্যারামিটার কাজ হচ্ছে, প্যারামিটার ইজ used to receive value from outside. Okay, সংক্ষেপে এটুকু মনে রাখবা, প্যারামিটার ইজ ইউজড টু রিসিভ ভ্যালু ফ্রম আউটসাইড। অ্যাকচুয়ালি এই যে প্যারামিটারটা বাইরের থেকে ভ্যালু রিসিভ করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? সো মেইনের মধ্যে আমরা কখনো কি বাইরে থেকে কোনো রিসিভ করেছি? করিনি। মেইনের ব্র্যাকেটটা সবসময় ফাঁকাই রাখতাম। কেন রাখতাম? অ্যাকচুয়ালি আমরা বাইরে থেকে কিছু দিতাম না, আমরা কি করতাম? কনসোলে টাইপ করতাম, যে ইনপুট দিতাম, নিজে ইনপুট দিতাম স্ক্যানএফের মাধ্যমে। সে আমার দ্বারা ইনপুট নিত, কিন্তু বাইরের জগৎ থেকে সে কোনো ইনপুট নিত না। ওকে, আমার কথা বুঝতে পেরেছ? বলো তো মেইনের বাইরের জগৎ কোনটা? এটা। আর এর বাইরের জগৎ কোনটা? ওইটা। ওকে, তো আপাতত আমরা সবচেয়ে সোজা একটা প্রোগ্রাম করব, মেইন ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। ওকে, দুটোর মধ্যে সম্পর্ক কিভাবে হবে? তুমি যদি এই ফাংশনের নামটা এখানে লেখো এইভাবে সেমিকোলন, দুটোর মধ্যে রিলেশন হয়ে গেছে। ওকে, সো তুমি যখন প্রোগ্রামটা কম্পাইল করবা, মেইন আগে কম্পাইল হবে, মেইন কম্পাইল হয়ে মেইন একে কল করে ফেলবে, কল করে ফেলছে। মেইন অনলি এক লাইনের, আর নাই মেইন। সো দিস ইজ দ্য বেনিফিট অফ দ্য মডুলার প্রোগ্রামিং। মডুলার প্রোগ্রামিংয়ের ইন্ডেক্স খুব ইজি হয়, বা মেইন হোম পেজ খুব ইজি হয়। ওকে, এখন তুমি অ্যাডের মধ্যে লিখলা ইন্টিজার x প্লাস ওয়াই, সরি ইন্টিজার x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 5। আমি জাস্ট ইজি করতেছি আর কি। প্রিন্ট এফ %d x plus y. This is a sample program. This is a sample program. এই প্রোগ্রামটা কম্পাইল হলে আউটপুট আসবে 10। মেন কিন্তু ও কাকে কল করলো? অ্যাডকে কল করলো, কারণ আমি অ্যাডকে কল করেছি। সো ভিজুয়াল প্রোগ্রামিংয়ে অ্যাড নামে একটা বাটন আসবে, তুমি বাটনের নিচে তুমি এই ফাংশনের নাম, মেথডের নামটা লিখবা। ঘটনাটা এরকম ঘটবে, বুঝতে পারছো? মানে তুমি একটা বাটন টেনে বসাবা, বাটনের নিচে ইউজার ডিফাইন ফাংশনের নামটা লিখবা, এটাই ভিজুয়াল ইন্টারফেস। আর এই জায়গায় এখানে এইভাবে নামটা সরাসরি লিখতে হয়। ওকে, তাহলে দেখো মেইন প্রোগ্রামের মধ্যে যখন তুমি একটা অন্য প্রোগ্রামের নাম অ্যাড করে দিচ্ছ, সেই প্রোগ্রামটাকে আমি ওই প্রোগ্রামটাকে চালাতে পারছি। দিস ইজ দ্য ইউজার ডিফাইন ফাংশন।
এই জন্য এটাকে সাব প্রোগ্রাম বলে। আমি মেন প্রোগ্রাম, ও আমার সাব প্রোগ্রাম, ঠিক আছে? ওকে, এখন ঘটনা হচ্ছে স্যার সব কাজ তো ওই করেছে, ও কিছু করেনি, আমার একটু দুজনের মধ্যে ভ্যালু লেনদেন করে দেন। ওকে স্যার, দিস ইজ দ্য মডেল 1, নো রিটার্ন নো রিসিভ, ওকে, বাট দিস ইজ দ্য ইউজার ডিফারেন্ট ফাংশন। এখন আসো, আমি এটাকে একটু চেঞ্জ করতে চাই, ইন্টিজার। ওকে, মানে আমি বলেছি আমি রিটার্ন করব। ওকে, তাহলে এখানে কিচ্ছু লেখার দরকার নেই, লেখো রিটার্ন x প্লাস ওয়াই। ওকে, খুব সুন্দর। আমি বলেছি তো ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবো। সো পুরো প্রোগ্রামটা আমার অনেক বড় প্রোগ্রাম, এটা তো মাত্র 2 লাইনের প্রোগ্রাম থাকবে না, রিয়েল লাইফে এটা তোমার 20 লাইনের প্রোগ্রাম থাকবে। তারপরে লাস্টে ফাইনালি আউটপুটটা তুমি রিটার্ন করতে চাও, রিটার্ন করে দিচ্ছ। কাকে রিটার্ন করলে? যে তাকে কল করছে। তো রিসিভ করবে কে? হুইল রিসিভ দ্যাট। তুমি তো এখানে কল করেছো কিন্তু রিসিভ করোনি, তাহলে তোমাকে এটা রিসিভার সেট করতে হবে। এটা কী টাইপের ভ্যালু? ইন্টিজার টাইপের ভ্যালু। ক্লিয়ার? তাহলে তুমি সরাসরি প্রিন্টএফটা এখানে লিখতে পারো, প্রিন্টএফ। ওকে, প্রিন্টএফ। ওকে প্রিন্টএফ %d। ওকে, তুমি এই ফাংশনটার নাম কি? অ্যাড। শেষ। বুঝতে পারছো ঘটনাটা? ফাংশনের নামটা কোথায় সেট করলাম? একটা ভেরিয়েবলের মতো করে এখানে সেট করলাম। ক্লিয়ার? তাহলে স্যার রিটার্ন কাকে রিটার্ন করলো? এটা তো কল করা হয়েছে না, কলও হয়েছে রিসিভও হয়েছে, কারণ প্রিন্টএফ রিসিভ করেছে। প্রিন্টএফ তো একটা ইউজার ডিফারেন্ট ফাংশন, তার মানে কি প্রিন্টএফ যে তৈরি করেছে সে ওভাবেই তৈরি করেছে যে সে একটা প্যারামিটার রিসিভ করতে পারে। বুঝতে পারছো ঘটনাটা? সে তোমার এখানকার x প্লাস ওয়াই 10 রিসিভ করে ফেলেছে অলরেডি, রিসিভ করে প্রিন্টও করে দিছে। ক্লিয়ার? আর একটু ইজি করি, আরেকটা ভার্সন দেখো, ইন্টিজার a, তুমি বলতে পারো a ইকুয়াল টু অ্যাড। সো এও রিসিভ করেছে। বুঝতে পেরেছ? এর মান কত বলো দেখি? 10। এর মান 10, কারণ তুমি একে বলেছো অ্যাড। অ্যাডের কাজ কি? অ্যাডের কাজ হচ্ছে x ইকুয়াল টু 5 y ইকুয়াল টু 5 রিটার্ন x প্লাস ওয়াই। হে দৌড় দিয়ে কাকে দিয়ে দিবে? একে দিয়ে দিবে। একই কথাই। এরপরে তুমি এইভাবে প্রিন্টএফ লিখতে পারো, প্রিন্টএফ %d a। ক্লিয়ার? তাহলে আমরা এই মতো কয়টা মডেল দেখলাম? 2টা মডেল দেখলাম। একটা হচ্ছে নো রিটার্ন নো রিসিভ, এরপরে এখন দেখলাম হচ্ছে রিটার্ন নো রিসিভ। এ কিছু রিসিভ করেনি বাট রিটার্ন করেছে। ঠিক আছে? ক্লিয়ার পিছনে? অ্যাকচুয়ালি এর মধ্যে কোনো কমপ্লেক্সিটি নাই কিন্তু, বুঝছো? আমরা যোগ বিয়োগ গুণভাগের কোড আগেও করেছি। আরে না থাকো, ওকে ইয়ে করো না, ডিপ্রেসড হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছ? This is nothing but a pattern. There is no logical performance. কিছু নাই, it's a pattern. কোনো লজিক আছে? Only language is a style. ওকে দেখো, থার্ড মডেল মানে যেটা জানলে সব কিছু করতে পারবা। ওকে, তুমি কোনো কারণে তোমার এরকম একটা সিচুয়েশন আছে তোমার প্রোগ্রামে। ওকে, ডাবল হ্যাঁ, ডাবল long double long integer character string everything all kind of data type you can return. শুধু তা না, আরও ভয়াবহ কথা বলি, অ্যারেও রিটার্ন করতে পারবা। একটা অ্যারের মধ্যে কয়টা ইন্টিজার ভ্যালু থাকে? 5টা। 5টাকে একবার রিটার্ন করতে পারবা, আর 5টা ইন্টিজার ভ্যালুকে একবার রিসিভও করতে পারবা। ডেঞ্জারাস কাজ করা যাবে। ওয়েট, এর জন্য আবার পয়েন্টার লাগবে। ওই জন্য আমি মানে যতটুকু এইটাতে করা যাবে ততটুকুর মধ্যে থাকতেছি আর কি, বুঝছো? এখন দেখো, এই প্রোগ্রামটার স্ট্যান্ডার্ড ভার্সন করে, মানে যেটার মধ্যে সব কিছু আছে, এভরিথিং। তোমার মেইনটা তো মেইন, তাই না? তুমি ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছ, তো ধরো তুমি ইউজারের কাছ থেকে 2টা ইনপুট নিতে চাও, ইন্টিজার a b। ওকে,
স্ক্যানএফ করেছে এই জায়গায়। স্ক্যানএফের কাজ কি? ইনপুট নেওয়া, তাই না? %d একসাথে নিলাম, অ্যাড্রেস অপারেটর এ, অ্যাড্রেস অপারেটর বি। ওকে, ঠিক আছে। তো তুমি চাচ্ছ যে তুমি এই এ বি তোমার বিভিন্ন সাব প্রোগ্রাম আছে, তাদেরকে তুমি প্রোভাইড করবা, তারা কিছু তোমাকে ম্যানিপুলেট করে দিবে। হতে পারে রিয়েল লাইফে ধরনের অনেক কাজ আছে। তা দেখো, আমি এই দুটো ফাংশন প্রোগ্রাম ডিজাইন করতে চাচ্ছি এভাবে। সো এইটা হচ্ছে মেইনটা। ওকে, নিচে দেখো আমি একটা করতেছি, সেটা হচ্ছে ইন্টিজার অ্যাড। ওকে, ইন্টিজার এক্স কমা ইন্টিজার ওয়াই। সো দেখো, এটা হচ্ছে ফাংশনের নাম, এটা হচ্ছে প্রোটোটাইপ, সে কী ধরনের ভ্যালু রিটার্ন করে। বাট দিস ইজ দ্য প্যারামিটার। প্যারামিটারে আমি কমা দিয়ে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছি, মানে সে দুটো ভ্যালু রিসিভ করতে পারবে। আমি যদি 3টা দিতাম 3টি, 4টে দিলে 4টে। আমি যদি অ্যারে দিতাম তাহলে আজ তো অ্যারেটা রিসিভ করতে পারবে। শোনো, তুমি যদি বলো যে স্যার MS ওয়ার্ডের একটা ফাইল আছে, এটা রিসিভ করেন, এটাও সম্ভব। আমার কম্পিউটারের মধ্যে এক্সেলের 5টা ফাইল আছে, 5টায় তুলে নিয়ে আসেন, এটাও প্রোগ্রামিং করা সম্ভব। ক্লিয়ার? মানে ইউ শুড নো দ্য প্রোগ্রামিং করে হেন কোনো কাজ নেই যে করা সম্ভব না। আরও অ্যাডভান্সে যাবা, পিকচার রিসিভ করা সম্ভব। হ্যাঁ, পিকচারকে কনভার্ট করে প্রথমে ডাটাতে পরিণত করতে হবে, মানে বিটে পরিণত করতে হবে। সেই বিটটাকে আস্তে করে ভেরিয়েবলে ভ্যালুতে পার করে নিয়ে আসা যাবে। আবার ওটাকে যখন সেন্ড করবা তখন আবার পিকচার হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি পৃথিবীতে যা কিছু কম্পিউটারে দেখতে পারো, এভরিথিং ইজ ডাটা। পিকচার ডাটা, মুভি ডাটা, ভিডিও ডাটা, এভরিথিং ইজ ডাটা। এবং এই ডাটা ভাঙতে ভাঙতে যেটা হয় সেটা হচ্ছে 0 আর 1 হয়। এই 0 আর 1-এর ডাটাকে যদি তুমি আবার সব ডাটাকে ইজি করে ফেলে 0 1 বানাবা, তারপর যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে বের করে দেবা, তারপর আবার রিসিভ করার সময় অ্যালগোরিদম দিয়ে আবার রিয়েল ফরম্যাটে পার করবা। এটাই হচ্ছে, এইভাবে চলে পৃথিবীতে। তোমাকে যখন আমি একটা SMS দিই, SMS-টা কীভাবে যায় তুমি জানো? আলটিমেটলি ভয়াবহভাবে যায়। তুমি যদি এটা দেখতে পাইতা তাহলে পাগল হয়ে যেত। তোমাকে আমি লিখছি, তুমি ধরো আমাকে আই লাভ ইউ লিখছো, এটা যায় কীভাবে জানো? যায় কীভাবে জানো? বন্ধ করো। যায় কীভাবে জানো? এইটা এক্স, এটা ওয়াই। তো তুমি এটা বাইট দিতে পারো। 0 আর 1 কোন কী ডাটা টাইপ বলো তো? আলটিমেটলি ইন্টিজার ডাটা টাইপ। ইন্টিজার ছোটো ভার্সনটা কি? বাইট, মানে শর্ট ইন্টিজার ডাটা টাইপ। মানে সোজা কথা 0 আর 1-এ তুমি সব ডাটা পার করতে পারবা। ঠিক আছে, এখন আসো, তুমি যদি বলো ইন্টিজার এ ইকুয়াল টু এ এক্স এ, বলো তো এর মান কত? তোমাদের ICT নলেজ থেকে বলো দেখি, এর মান কত? হ্যাঁ, এটা হচ্ছে ASCII কোড। বাইনারি কত? হ্যাঁ, না, এর বাইনারি কত? 10 হবে না? ওকে, দেখো 1 মিনিট। 1 কি বলো? 0 0 1 নাকি? 2 কত বলো তো? এই তো লাইনে আসছো। এটা কিন্তু চিট কোড, এটা আমার, এটা তোমরা ফলো করো না। ঠিক আছে, 3 কত বলো? আমি তোমার সব বাইনারি 1 সেকেন্ডের মধ্যে লিখে দিতে পারি। আমার কিছু চিট কোড আছে, দেখো এই চিট কোড তোমাদেরকে শেখানো যাবে না। আর বলো এর বাইনারি কত? এর বাইনারি 1 1 4টা যাবে, মানে আগে 9 হবে, তারপরে 10 হবে, তারপরে এ শুরু হবে। ক্লিয়ার? তো তাহলে দেখো, আমরা যে কথাগুলো লিখতেছি ABCD যাই বলি না কেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটারের কাছে বাইনারি হিসাবে যায়। সো তুমি যে কোনো জিনিস কিন্তু বাইনারিতে রিসিভ করতে পারো, 1ও করতে পারবা। ঠিক আছে, এখন দেখো এই প্রোগ্রামটা এইভাবে তুমি ক্লোজ করছো, এটা অ্যাড। ওকে, এখন আসো, এখানে আমি 2টা প্রোগ্রাম লিখি। ঠিক আছে, ইন্টিজার সাব ইন্টিজার। দেখো এখানে একটা সুবিধা হচ্ছে, একই ভেরিয়েবল তুমি বারবার ইউজ করতে পারবা। কেন জানো? কারণ দিস ইজ এ সাব প্রোগ্রাম। বললাম না, একটার সাথে একটাকে চিনে না। তো সো তুমি ভেরিয়েবলের নাম যে তোমার ডুপ্লিকেট হবে, তারপরে এ হবে, এইগুলো নিয়ে তোমার কোনো টেনশন নেই। ওকে,
ওকে, এখানে তুমি লেখো এরকম একটা প্রোগ্রাম। তাহলে এখানে কয়টা প্রোগ্রাম হলো দেখো তো, একটা দুইটা তিনটা প্রোগ্রাম হলো। এইটা একটা প্রোগ্রাম বডি, এটা একটা প্রোগ্রাম বডি, এটা একটা প্রোগ্রাম বডি, ঠিক আছে, পরপর লিখছো। ওকে, এখান থেকে তুমি ইনপুট নিচ্ছ ইউজারের কাছ থেকে, ঠিক আছে। দেখো রিটার্ন এ প্লাস রিটার্ন এক্স প্লাস ওয়াই, রিটার্ন এক্স মাইনাস ওয়াই। ওকে, printf, okay, subtraction, okay, মানে বিয়োগ ইকুয়াল টু %d, এটার নাম কি বলো তো, সাব। ওকে, লেখো সাব, ব্র্যাকেটে কি লিখবো বলো দেখি, a, b, এই তো। ওকে, printf, ওকে, addition %d, add, ওকে। মডেলটা তাকাও, মডেলটা অ্যানালাইসিস করো, কি বুঝতেছো বলো। এখন তোমার মাল্টিপ্লিকেশন, ডিভিশন, তারপরে আরও অনেক কিছু দরকার, অ্যাসকি প্রিন্ট, বাইনারিতে কনভার্সন, বিভিন্ন প্রোগ্রাম দরকার। তাহলে কি প্রত্যেকটা প্রোগ্রামের জন্য তুমি কি করবা, সাব প্রোগ্রাম ক্রিয়েট করবা। আর মেইন থাকবে ভেরি সিম্পল। তুমি যদি মনে করো মেইন ইনপুট জেনারেট করে সাব প্রোগ্রামকে দিবে, তুমি দেওয়া। তুমি যদি মনে করো যে না আমি এত দেওয়া দিনের মধ্যে নাই, আমি সাব প্রোগ্রামকে দিয়ে ইনপুট জেনারেট করবো, সাব প্রোগ্রাম দিয়ে করবা। বাট দিস ইজ দ্য মডেল, যে মডেলটা কি করতে পারে, ইউজার ডিফাইন্ড ফাংশনকে প্যারামিটারের মাধ্যমে ইনপুট প্রোভাইড করতে পারে। এ কমা বি, এ কমা বি ধরে নাও, আমি আর তো জিরো লিখবো না, তাই না, এ আর বি লিখবো আর কি। তাহলে দেখো এ কমা বি সাবস্ট্রাকশন এ কমা বি, এটা বোঝার কিছু মানে কোনো ডিফিকাল্টিজ আছে? ব্যাখ্যা করবা কিভাবে, ধরো তুমি ব্যাখ্যা করবা কিভাবে, প্রিন্টএফ একটা ফাংশন, ওকে, এই ফাংশনটার কাজ কি, কোনো জিনিস প্রিন্ট করা, কোনো একটা ভেরিয়েবলকে, ভেরিয়েবলের জায়গায় তুমি কি লিখেছো, ফাংশনের নাম লিখেছো। ওকে ফাইন, ফাংশনের নামকেও কিন্তু একটা ভেরিয়েবলই বলে। ফাংশনের নাম কি, ইটস এ ভেরিয়েবল, ফাংশনের নামও একটা ভেরিয়েবলের নামও কিন্তু প্রত্যেকটা ভেরিয়েবলকে কী বলে, আইডেন্টিফায়ার বলে। তাহলে তো আইডেন্টিফায়ার কি, এই ইউজার ডিফাইন্ড ফাংশনটা আইডেন্টিফাই করে কার দ্বারা, অ্যাডের দ্বারা। সো ইটস এ ভেরিয়েবল, সো সাব একটা ভেরিয়েবল, তা তুমি এখানে ভেরিয়েবল লিখেছো। কিন্তু এই ফাংশনটার অ্যাটিটিউড কীরকম, এই ফাংশনটার অ্যাটিটিউড হচ্ছে এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করতে পারে এবং দুটো জিনিস রিসিভ করতে পারে। এই ফাংশনটাকে কল করলেই তোমার এই রিসিভার কল করতে হবে, মানে এটা ম্যান্ডেটরি। এই জন্য তুমি যেহেতু এই মডেলের ফাংশন তৈরি করেছো, এই জন্য তোমাকে এখানে দুটো ভ্যালু দিতে হবে। সেই দুটো ভ্যালু কোথায় থেকে দিলা, ইনপুট নিয়ে দিলাম। এখন যদি মনে করো স্যার ইনপুট নিয়ে দিতে হবে, না ইনপুট নিয়ে দিতে হবে, এটা তুমি বাধ্য না। তুমি যদি এখানে লেখো 6,6, তাহলে এই 6 চলে আসবে এক্সের কাছে, এই 6 চলে আসবে ওয়াইয়ের কাছে, ঠিক আছে। তুমি যদি এখানে লেখো এ কমা বি, এ চলে আসবে ওয়াইয়ের এক্সের কাছে, বি চলে আসবে ওয়াইয়ের কাছে। ওকে, হ্যাঁ, মান শো করবে না। হ্যাঁ, তো আমি যদি মান মনে করি উপর থেকে ইনপুট নেই, তাহলে আমি ভেরিয়েবল পাঠাবো। আর আমি যদি মনে করি না আমি ফিক্সড করে ফেললাম, ফিক্সড করে ফেলো, মানটা চলে আসবে। হ্যাঁ, সো দিস ইজ দ্য ইউজার ডিফাইন্ড ফাংশন। কী বলেছিলাম, 1 আওয়ারের মাঠে শেষ। হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে। বাট এই হওয়াটাও হবে না যদি তোমরা প্র্যাকটিস না করো। দ্যাট মিনস তোমাদেরকে লটস অফ এখন এই প্রত্যেক দিনই একটু একটু করে ল্যাবে যদি তোমরা ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়ে প্রবলেম সলভ না করো, এটা
1-1.5 ঘন্টার মধ্যে এটা আবার মাথা থেকে বের হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কোনো কমপ্লেক্সিটি আছে?